This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আরজি করে সিআইএসএফ মোতায়েন করাটা রাজ্যের পক্ষে এক চরম অস্বস্তিকর বিষয়। এই বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শাসনাধীন, তার মানে অমিত শাহের শাসনাধীন। ভোটের সময় তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়, কিন্তু পুরো ভোট বা পঞ্চায়েত ভোট হলে সেটা রাজ্য নির্বাচন কমিশনের অধীনে থাকে, তারাই পরিচালনা করে। আর সেটা যখন বিধানসভা বা লোকসভা ভোট হয় তখন জাতীয় নির্বাচন কমিশন পরিচালনা করে। এবার ভাবুন তো, এই দূরত্ব কোনোটাই নয়। আরজি করে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তার রাজ তাহলে কার হাতে থাকবে? মামলার রাজ তো সুপ্রিম কোর্ট নিজের হাতে নিয়েছে, বাহিনীর রাজটা কে দেখবে? স্থানীয় থানা, লালবাজার, ভবানী ভবন, হাসপাতাল কর্তৃপক্ষ, নাকি বাহিনীর রাজ সম্পূর্ণভাবে বাহিনীর হাতেই থাকবে? এবার তাই যদি হয়, তাহলে রাজ্যের একটা সরকারি মেডিকেল কলেজ যার নিরাপত্তা দেখার কথা রাজ্য সরকারের, পুরোটাই একদম কোনোভাবেই ওটা অন্য কোথাও যাওয়ার কথা না, তার নিরাপত্তা দেখবে কেন্দ্রীয় সরকার। এই রায়টা কিন্তু সেদিক দিয়ে দেখলে সত্যি অভূতপূর্ব, কারণ রাজ্যের এখতিয়ারভুক্ত একটা অঞ্চল, সেটা এখন থেকে কেন্দ্রীয় সরকার প্রোটেক্ট করবে। ভাবুন এটাকে কিভাবে, কোথায়, কার অনুপ্রবেশ দেখবেন, একবার ভেবে নিন। দেখুন কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে রাত্রিরের সাথী প্রকল্পটা ঘোষণা করেছিলেন। ভালো করেছিলেন। তাতে মহিলা চিকিৎসক, চিকিৎসা কর্মীদের নিরাপত্তা একটা নির্দিষ্ট অ্যাপ তৈরির কথা বলা হয়েছিল। এই অ্যাপের সঙ্গে স্থানীয় থানা সরাসরি যুক্ত থাকবে, সেটা বলা হয়েছিল। মানে কোথাও গিয়ে কেউ যদি অ্যাপের মাধ্যমে তারা কোনো রকম বিপদ সংকেত পাঠান, তাহলে সরকারি থানা তাদের নিরাপত্তা দেবে, এটাই ব্যবস্থা হয়েছিল। প্রশ্নটা তো এখানে, সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাত্রিরের সাথী প্রকল্প কি আরজিকর হাসপাতালে কার্যকর হবে? কারণ যদি নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ থাকে, তাহলে স্থানীয় থানা ঢুকতে পারবে, তাদের ভূমিকা কী হবে? আবার ধরুন হাসপাতালে রোগী মৃত্যু জাতীয় কোনো ঘটনা ঘটল, রোগীর আত্মীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন, তখন নিশ্চয়ই টালা থানাতেই অভিযোগ জানাতে যাবেন তারা। এবার হাসপাতালের নিরাপত্তায় কার কি ভূমিকা সেটা যদি নির্দিষ্ট করা না হয়, তাহলে টালা থানা বলতেই পারে, মানে বলবেই বলছি না, কিন্তু বলতেই পারে এরকম পরিস্থিতিতে যে হাসপাতালের দায়িত্বে সিআইএসএফ, তারা কি করে অভিযোগ নেবেন? সিআইএসএফ আবার নিরাপত্তা বাহিনী, তারা ল এনফোর্সিং এজেন্সি নয়, মানে পুলিশের মতো নয় তারা। তাদের পরিকাঠামো এফআইআর করা বা মামলা করার অধিকার রয়েছে কি? আর যদি সিআইএসএফের নিয়োগটা সাময়িক হয়, তাহলে তো ডাক্তারদের আশঙ্কা পুরোপুরিই যাচ্ছে না। কারণ ভোটের সময়ের অভিজ্ঞতা সেটা তো আপনার আমার সবার রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে ঠিক আছে, চলে যাওয়ার পরে তো হিংসার প্রতিহিংসা শুরু হয়ে যায়। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে এর আগে সন্দীপ ঘোষ দুবার, ওই প্রাক্তন অধ্যক্ষ, দুবার আরজিকর থেকে তিনি কোথাও বদলি হয়েছিলেন। একবার 1 সপ্তাহ, একবার 48 ঘন্টার মধ্যে ফেরত চলে এসেছিলেন। এবার চলে যাবার পরেই চলে গেলেন বলে যারা নিশ্চিন্ত হয়েছিলেন, চলে আসার পরে তারা নিশ্চয়ই চাপে পড়েছিলেন। কি চাপে পড়েছিলেন সেটা ওই কোথাও আরজি করের চারপাশে ঘুরে বেড়ান, ওখানকার লোকজনের সাথে কথা বলুন, পরিষ্কার বুঝতে পারবে কি হয়নি। বিবিধ অভিযোগ শোনা গেছে। এবার এক ভুল কভার করে মানুষ, নেড়া কভার বেলতলায় যায়। প্রশ্নটা সেই ফান্ডামেন্টাল প্রশ্ন। তাহলে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তারা আবার অরক্ষিত হয়ে পড়বেন না, এই গ্যারান্টি কাউকে দিতে পারা যাবে? আন্দোলনরত চিকিৎসক নার্সদের এই উদ্বেগটার মধ্যে থাকাটাই তো স্বাভাবিক, কারণ তারা তো ঘর পোড়া গরু, দেখে নিয়েছেন তারা। কারণ আরও একটা জিনিস তারা দেখেছেন, 14ই আগস্ট হামলার সময় পুলিশ যে রোগীর কম্বলের নিচে লুকিয়েছিল, সেটা একাধিক নার্স প্রকাশ্যে বলেছেন। সেখানে সিআইএসএফ মোতায়েন নিয়ে বেশ কয়েকটা অভিযোগ ওঠা এখনও বাকি আছে, শুনিনি আমরা। সবে তো শোনা গেছে যে মোতায়েন করা হবে, কিন্তু একটাই বিষয় শুধু পরিষ্কার, এবং সেটা খারাপ লাগলেও
কলকাতা পুলিশকেও মেনে নিতে হবে। ভারতের সুরক্ষায়, ভারতের একটা হাসপাতালের সুরক্ষায়, ভারতের স্কটল্যান্ড ইয়ার্ডের ওপর শীর্ষ আদালত আর ভরসা রাখতে পারেন। পুলিশ সামান্য ঘটনাকে আটকাতে পারে না, এত বড় ভ্যান্ডালিজম হয়ে গেল। পুলিশ কোথায় ছিল? সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন হ্যাঁ আরজি করে সমস্ত নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সে থাকবে এবং সেন্ট্রাল ফোর্স ফিরে এর পরে চিকিৎসকরা তারা ভয় ভীতি কাটিয়ে চিকিৎসা সেবায় যোগদান করবেন, এটাই সুপ্রিম কোর্টের আবেদন। সিআইএসএফ স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা বলতে চাইছি যে সিআইএসএফ কতদিন থাকবে? একদিন, দুদিন, সারা জীবন? আমরা এটা বারবার বলছি যে আমরা ডাক্তার, আমরা রোগী পরিষেবা দিতে চাই, এটাই আমাদের কাজ। তাহলে সিআইএসএফ আসতে পারে, মহামান্য আদালত একটা কনসার্ন থেকে করেছে, ঠিক আছে, কিন্তু যে ঘটনা ঘটলো সেই ঘটনার উদ্দেশ্য কী, সেই ঘটনার মোটিভ কী, কারা জড়িত এই ঘটনার সাথে, কী গতি প্রকৃতি? তাহলে আমরা তো সীমান্তে লড়াই করতে চাইনি। সিআইএসএফ নট দ্য সলিউশন। মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই, সেই জন্যই সেন্ট্রাল বাহিনী নিয়োগ করা হয়েছে। আরজি করকে লক্ষ্য করে যে চক্রান্ত, যে হামলা, এগুলো মূলত বাম, রাম এবং অপশক্তিগুলো করছে। আরজি করকে একটা চক্রান্তের লক্ষ্যবস্তু করে নিয়েছে এই বাম, রাম এবং কিছু অপশক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওদেরই বাহিনী মনে করে ওরা সামলাবে তো সামলাক, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো আপত্তি করতে যাবে না। দেখুন, এই নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা নিয়ে দুপক্ষের দুরকম মানসিকতা দেখলেন তো। বিরোধীরা বেজায় খুশি, গেল রাজ্যের মুখ আরেকবার পুলল, কোনো ভরসা নেই সুপ্রিম কোর্টে। আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে তো এটা কোনো একটা রাজ্যের বিষয় নয়, এটা নিয়ে আবার তৃণমূল খুশি। একটাতে অখুশি, একটাতে বিরোধীরা খুশি, আরেকটাতে তৃণমূল খুশি। কেন খুশি? একটা রাজ্যের বিষয় নয় বলায়, কারণ ব্যর্থতার দায়ভারটা তো ভাগ হয়ে গেল। সুপ্রিম কোর্টের রায়ে একাধিক রাজ্যে চিকিৎসক আর চিকিৎসা কর্মীদের ওপর হামলার কথা বলা হয়েছে। চিকিৎসক আর চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় জাতীয় স্তরে টাস্ক ফোর্স গঠনের কথাও তো বলা হয়েছে। হাসপাতালে বায়োমেট্রিক চালু সহ একাধিক বিধিনিষেধ চালু করার কথা বলা হয়েছে। অর্থাৎ গোটা বিষয়টা গোটা দেশের পরিপ্রেক্ষিতে দেখা হচ্ছে, গোটা দেশের প্রেক্ষাপটে দেখা হচ্ছে। এবার এই জায়গা থেকে তৃণমূল খুব খুশি, কারণ এখন তো এটা দেশের বিষয় আর রাজ্যের বিষয় নেই। রাজ্যের বিষয় যদি না থাকে, শুধু তৃণমূল সরকারের কোনো দোষ নেই, বা এই যে বিভিন্ন রকম লোকজন বলছে টলছে এই সমস্ত কিছু দায় শুধু তাদের নেই, এটাতে কেন্দ্রীয় সরকারকেও জুড়ে দেওয়া যাচ্ছে, এরকম একটা ভাব রয়েছে। আমি শুধু অন্য একটা কথা ভাবছিলাম, জানেন তো, ওই দেখলেন তো রাজনৈতিক নেতাদের একজন খুশি একটা কারণে, আরেকজন খুশি আরেকটা কারণে, এইসব তো তাদের বক্তব্যগুলো ছিল। আপনারা শুধু মাথায় রাখুন ওই আন্দোলনকারী চিকিৎসকের বক্তব্যটা। তারা কিন্তু ঘুরে ফিরে ওই মাছের চোখটাতে গিয়ে পৌঁছচ্ছে। কেন মৃত্যু হলো তিলোত্তমার, কে মারলো, কোন চক্র রয়েছে পেছনে, এই ছোট্ট বিষয়টা জানার জন্যই তারা এখন আন্দোলন করছেন। সীমান্তে যুদ্ধ করতে যাচ্ছেন না, তাদের ওরকম বিরাট নিরাপত্তার দরকার নেই। তারা একদম ফান্ডামেন্টাল যে জন্য আন্দোলন শুরু করেছিলেন সেই জায়গায় আটকে থাকতে চাইছেন। অত্যন্ত সঙ্গত একটা পয়েন্ট, বারবার বলবো, বারবার মনে করাবো, ওনাদের বক্তব্য পারলে রোজ শোনাবো। আসলে এই জায়গার থেকেই বিভিন্ন কিছুতে নজর ঘুরে যাচ্ছে। দেখুন, একটা কাঠের ওপর, এই কাঠের টেবিলটা, এর ওপর একটা পেরেক আপনি যত সহজে ঢোকাতে পারবেন, একটা এত মোটা লোহার রড ঢোকাতে পারবেন? পারবেন না তো। কেন পারবেন না? এই কথাগুলো বলছি, বুঝতে পারছেন এর মধ্যে একটা বিজ্ঞান রয়েছে। ওই বিজ্ঞানসম্মত শুনলাম না, বিজ্ঞানটা মাথায় চেপে গেছে। ওই যখন এখানে পেরেকটা ঢোকাই, পেরেকের মুখটা ছোট্ট সরু, একটা ছোট্ট জায়গার ওপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাতে গেঁথে যাওয়াটা সহজ হয়, তার প্রতিক্রিয়াটা অনেক তীক্ষ্ণ। কিন্তু যখন একটা অনেক বড় জায়গার ওপর সেই পরিমাণ বলটাই প্রয়োগ করা হয়, যখন এটা লোহার রড বা ভোঁতা জিনিস কিছু এখানে ঢোকাতে যাওয়া হবে,
অনেকটা জায়গা জুড়ে সেই বলটা, যে বলটা প্রয়োগ করা হচ্ছে, সেটা ছড়িয়ে যায়, তার তীক্ষ্ণতা, তার ইম্প্যাক্ট কমে যায়। এই ভয়টা সবাই করছেন, আমরাও করছি। এই যে চারপাশে বিভিন্ন কিছু, এই যে দেশের পরিপ্রেক্ষিতে গোটা ব্যাপারটা দেখতে গিয়ে, এই নিরাপত্তা, এই নারী স্বাধীনতা, বিভিন্ন কিছু যে যার মতো করে বিষয়গুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইভাবে যদি ক্রমশ ছড়িয়ে যেতে থাকে না, ওই পেরেকের ডগাটা আমরা হারিয়ে বসবো। জানেন তো কেন মারা গেছিল তিলোত্তমা? এর পেছনে কোন চক্র রয়েছে, কোন চক্রান্ত রয়েছে? পরে মনে হয়েছে, তাও যদি হয় ভবিষ্যতে যদি সুরক্ষিত হয়, তাও বলবো যে আমরা হারিয়েছি, কিন্তু পরে যেন আর কারো না হারাতে হয়, এটাই। সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারবে, এটাও একটা আমাদের একটা সান্ত্বনা। অনেক লড়াই করছে আমাদের জন্য, স্টুডেন্টরা যাতে নিরাপদে থাকে, নিশ্চয়ই ভালো, খুবই ভালো। এই খবরটা শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি। দেখুন, এই আরজি করের ঘটনার প্রতিক্রিয়া গোটা দেশে পড়েছে, ছড়িয়েছে, ফলে গোটা দেশের কথা মাথায় রেখে রায় দিয়েছে শীর্ষ আদালত। এবার দেশের শীর্ষ আদালতকে বৃহত্তর স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। তাই সুপ্রিম কোর্টের রায় শুধু আরজি কর নয়, একাধিক জায়গার এই গোটা ব্যাপারটা যেটা বললাম ছড়িয়ে দেওয়ায় তারা তাদের জায়গায় ঠিক, তাতে স্বস্তি পাওয়ার জায়গায় শাসক দল ঠিক। এবার খেয়াল করে দেখুন, নির্ভয়া কাণ্ডকে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলেছিল শীর্ষ আদালত, আর তিলোত্তমার হত্যাকে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তার অভাবের সঙ্গে জুড়ে দেওয়া হলো। তার ফলে স্বাস্থ্য আর আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের গালে চুনকালিটা পড়েনি। এটা বিরাট প্রাপ্তি তাদের কাছে। সাথে কি কুণাল ঘোষ এই রায়কে ইতিবাচক আর বিজ্ঞানসম্মত বলেছেন? এই জায়গা থেকে তাদের আরও বড় স্বস্তির জায়গা কি জানেন? সুপ্রিম কোর্ট ডাক্তারদের চিকিৎসা পরিষেবা সচল করার অনুরোধ করেছে। তার পরিপ্রেক্ষিতে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন জরুরি বৈঠকে বসেছে। সেটাও রাজ্যের পক্ষে স্বস্তিদায়ক, কারণ আন্দোলনকারীরা একবার যদি আন্দোলনটা তুলে নেন, সেটা তাদের বলার একটা প্রেক্ষাপটও তো আছে। মানুষজন চিকিৎসা পাচ্ছেন না, ঠিক, এটা উড়িয়ে দেওয়া যায় না। এবার একবার যদি আন্দোলনটা উঠে যায়, আসল চাপের ভর কেন্দ্রটাই তো শেষ হয়ে গেল। আন্দোলনকারী চিকিৎসকরা যদিও বলছেন যে তারা এখনই কর্মবিরতি তুলছেন না। যদি ঘটনার সাথে জড়িত একাধিক হয় বা কতজন, এটা জানাক। যদি একাধিক হয় তাহলে তারা এখনও ক্যাম্পাস এবং আউটসাইড ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমি আমার ফিমেল কলিগ, ফিমেল সিস্টার, ফিমেল নার্সিং স্টুডেন্ট, ফিমেল জুনিয়র স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট অ্যান্ড ফিমেল রেসিডেন্টকে আমি কী অ্যান্সার দেব, যার জন্য আমরা কর্মবিরতি তুলে নিতে পারি? সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন, সেখানে তাদের আবেদন, সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন, সেটাও যদি অমান্য করেন তারা, সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে, তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব, সুপ্রিম কোর্টকেও অমান্য করা, এবং তার পেছনে আরো বড় কোনো রহস্য রয়েছে, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কেউ যদি এই ধরনের কোনো অভিযোগ তোলেন, সেই অভিযোগ তোলার অবকাশ সেখানে থেকে যাচ্ছে।